আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। প্রায় এক মাস পর আজ খুলছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় সুষ্ঠু কার্যক্রম নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসায় তৈরি ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস, সেলিম জড়িত বলে নিহতদের স্বজনদের অভিযোগ। স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি। এবং পৃষ্ঠপোষকরা সরে যাওয়ায় 3টি ক্লাব দল গড়তে না পারায় নতুন সংকটে দেশের ফুটবল, আন্দোলনের শীর্ষ খেলোয়াড়রা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রায় এক মাস পর আজ দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভিসি ও প্রক্টর না থাকায় সুষ্ঠুভাবে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চলা নিয়ে আশঙ্কায় সংশ্লিষ্টরা। তবে ইতিমধ্যে হলে আসতে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতার জেরে গত 16 জুলাই অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। 4 আগস্ট 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে সব প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনা দিলেও তা কার্যকর হয়নি। আন্দোলনের ধারাবাহিকতায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আসে, কিন্তু অস্থিতিশীল পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা আসেনি। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এ অবস্থায় গত 15 আগস্ট নির্দেশনা আসে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও পাঠদানের প্রস্তুত শিক্ষকরা। ছাত্রদের যে দাবি ছিল যে তাদের যে হলগুলোতে যাদের উঠাতে হবে তাদের মেধা বৈধতা ছাত্র ভিত্তিতে, সেটি উঠতে হলে তাদের সহায়তা লাগবে। আমাদের হল প্রশাসন রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা সব ধরনের সহায়তা করবে। মোটামুটি সব ছাত্রছাত্রী যদি ক্যাম্পাসে চলে আসে তাহলে আমরা ক্লাস এবং পরীক্ষা শুরু করতে পারি। ইতোমধ্যে হলগুলোতে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো খুলে যাক, আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। গণরুমে যেসব ছেলেরা খুব মানবেতর জীবনযাপন করছিল, ওরা যে ফাঁকা রুমগুলো রয়েছে ওরা ওখানে উঠে গেছে। একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা শুরু হয়নি, যার জন্য অনেক শিক্ষার্থী আসছে না। অচিরেই আমরা ক্লাসে ফিরে যাব। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা আশাবাদী যে সবকিছু একদম নরমাল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম কালচার ও রাজনীতি না থাকায় স্বস্তিতে সাধারণ শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ তার সরকার। শনিবার তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে পরিবেশগত ও সামাজিক সব সংকট মোকাবেলায় সামাজিক ব্যবসায় তৈরিতে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের চাকরি প্রত্যাশী না করে বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূস। চকল মালিথার রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। ভারতের আয়োজনে ভার্চুয়াল পরিসরে এ সম্মেলনে বক্তব্যে তিনি সম্প্রতি তরুণদের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. পরিবেশ রক্ষা, সম্পদের সুষম বন্টন এবং বেকারত্ব মুক্ত বিশ্ব গড়তে সামাজিক ব্যবসার উপর জোর দেন ডক্টর ইউনূস।
we invite the leaders of the Global South to work together for creating social businesses to address all environmental and social problems. It can become a massive force if we work together. তরুণদের প্রশংসা করে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। But our education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. We hope we can do it together in the Global South, which is rich with fantastically creative young population. Combining entrepreneurship with social business can create miracles. We'd like to propose some common facilities in the Global South to take concrete steps to unleash the creativity and energy of our young population through social business. সম্প্রতি বাংলাদেশে পরিবর্তনের নায়ক তরুণদের আঁকা গ্রাফিতিতে বদলে যাওয়া ঢাকা দেখতে সম্মেলনে অংশ নেওয়া নেতাদের আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ও শেখ সেলিম জড়িত বলে অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ওই ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। সংবাদ সম্মেলনে ওই হত্যার ঘটনায় বিদেশি শক্তি সরাসরি জড়িত থাকার অভিযোগ আনেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। 1.5 দশক আগে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চায় নিহতদের পরিবার। এ পর্যন্ত হওয়া তদন্তগুলোর রিপোর্ট প্রকাশেরও দাবি জানান তারা। আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয় যে জওয়ানরা, যারা জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। এই পুরোটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করে। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে, অবিলম্বে ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত ও শাস্তি দাবি করেন। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতেই অপারেশন ডালভাত নিয়ে দ্বন্দ্বের কথা প্রচার করা হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এই পুরো ঘটনার পরিকল্পনা থেকে 25 তারিখ 26 তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে এটার একটা সুষ্ঠু তদন্ত, এটার পিছনে কারা ছিল। বিডিআর হয়তো মেরেছে, কিন্তু এই ঘটনাটা কে ঘটল? পিলখানা হত্যা মামলায় 2013 সালের 5 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। 2017 সালে 139 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। ধন্যবাদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সাংগঠনিক ব্যর্থতা, বাজে পারফরমেন্স ও পদত্যাগ ইস্যুতে বিপর্যস্ত বাংলাদেশের ফুটবল এখন নতুন সংকটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পৃষ্ঠপোষকরা সরে যাওয়ায় বিপিএল এর আসন্ন আসরে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম আবাহনী সহ বেশ কয়েকটি ক্লাবের। প্রায় 150 ফুটবলারের উপার্জন বন্ধ হওয়ার পথে। সংকট উত্তরণে বাফুফের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন ও 5 দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ফুটবলাররা। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ঝড়ে বিপাকে পড়েছে বাংলাদেশের পেশাদার ফুটবলের আসর বিপিএল-এর কয়েকটি ক্লাব। পৃষ্ঠপোষকদের সহায়তা অনিশ্চিত হওয়ায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিপিএল-এর এবারের আসরে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিগ বাজেটের দল শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল কেইসি, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডার্স সহ বেশ কটি ক্লাব। ক্লাবগুলোতে খেলা দেশের প্রথম সারির ফুটবলারদের উপার্জনের পথ বন্ধ হতে বসেছে। দুশ্চিন্তায় রাজপথে নেমেছেন জাতীয় দলের পরিচিত মুখ রায়হান, মাসুদ রানা,
রেজাউল ইসলাম, আশরাফুল রানা ও তাদের সঙ্গীরা বাফুফের কাছে জানিয়েছেন 5 দফা দাবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে টিমগুলি খেলবে না ওই টিমের প্লেয়ার যে কনফার্ম করছিল ওই প্লেয়ারগুলির কি হবে, কে নিবে এই দায়ভার। আর 4 নম্বর হচ্ছে এই বছর আমরা বিদেশি ছাড়া লিগ খেলতে চাই। ক্লাব ও তাদের পৃষ্ঠপোষকদের সাথে খেলোয়াড়দের পারস্পরিক সহযোগিতায় এই সংকট কাটবে বলে আশা তাদের। কোনো ক্লাব যদি পার্টিসিপেট না করতে চায় সেই ক্ষেত্রে বিএফএফ এর আসলে করার কোনো কিছুই নাই। তাদের একটা আছে, সেটা হলো শাস্তি দিতে পারে, সাসপেন্ড করতে পারে, এতটুকুই। আর আরেকটা কাজ করতে পারে, সেটা যদি ফেডারেশন যদি তাদের সাথে কথা বলে যদি কোনোভাবে যদি তাদেরকে কনভিন্স করতে পারে তাহলে সেটা একটা ওয়ে থাকতে পারে। সংকট কাটাতে খেলোয়াড়দের দলবদল পেছানোর বাফুফের আবেদনে অনুমোদন দিয়েছে ফিফা। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক, তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সর করে, এবং তাদের সাথে আমরা কথা বলবো। উদ্ভূত পরিস্থিতিতে দেশ সেরা ফুটবলাররা সমাধানের আশায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার শরণাপন্ন হচ্ছেন। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতির পর আবার আমন্ত্রণ। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারত। গতকাল দিল্লিতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর মধ্যেই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এলাকায় বেআইনি সমাবেশের ওপর 7 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আজ থেকে 24শে আগস্ট পর্যন্ত 5 জন বা তার বেশি মানুষের জমায়েত না করার নির্দেশ দিয়েছে পুলিশ। কেউ এই আদেশ না মানলে পুলিশ ব্যবস্থা নেবে। গত বুধবার রাতে মেয়েদের রাত দখলের মিছিলের সময় আরজিকর হাসপাতালে হামলা হয়। তাণ্ডব চলে জরুরি বিভাগে। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। এবারে কৃষি সংবাদ। ইলিশের মৌসুমেও দাম কমেনি চাঁদপুরের বাজারগুলোতে। চাহিদার তুলনায় বাজারে ইলিশের সরবরাহ কম। ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্গাপূজায় ভারতে উপহার হিসেবে কিছু ইলিশ পাঠানো হলেও রপ্তানি বন্ধ রয়েছে অনেক বছর ধরে। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। সারা বছরই ক্রেতাদের কাছে চাঁদপুরের ইলিশের চাহিদা থাকে ব্যাপক। ইলিশের মৌসুমও বিক্রি হচ্ছে চড়া দামে। এবার বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে, তবে সরবরাহ কম থাকায় দাম বেশি। মধ্যবিত্তদের ক্ষেত্রে একটু কমানো দরকার, কারণ যারা একটু ধনী আছে, রিচ আছে, তারা খাইতে পারবে স্বাভাবিক। আমদানি যেহেতু বন্ধ করছে সরকার, সেই ক্ষেত্রে এখানে মাছের হওয়া কেজি হিসাবে 1200 টাকা কেজি হিসাবে হলে আমাদের জন্য পোষায়। চাঁদপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। যে ইলিশটা এখনো 1700 থেকে 1800 টাকা কেজি, আমরা এর নিচে কিনতে পারতেছি না। অন্যান্য সাইজ বলতে চাঁদপুরের বাইরে যে মাছটা, বরিশালের মাছটা, ওই মাছটার দাম কেজিতে 200-300 টাকা কম আছে। আমদানি কম হওয়ার কারণে আমাদের বাজারটা এখন একটু বাড়তির দিকে আছে। তা আমদানি যদি একটু ভালো আমদানি হয়ে যায় তাহলে মাছের বাজারটা আবার সাবেকের মতন আইসা পড়বে আশা করি। চাঁদপুরের রূপালী ইলিশ সুস্বাদু হওয়ায় দাম কিছুটা বেশি। ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ভারতে উপহার হিসাবে ইলিশ পাঠানো হলেও 2012 সাল থেকে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে 2,000-5,000 টন মাছ ইন্ডিয়াতে যাইত, কিন্তু এছাড়া তো ইন্ডিয়াতে রপ্তানি নাই, বা বাংলাদেশের কোথাও রপ্তানি নাই আমাদের জানা মতে। তো এখন মূল ব্যাপারটা হচ্ছে আসলে মাছের আমদানি নাই, নাইলে এখন মাছের দাম এমনিতেই কমে যেত। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। টাঙ্গাইল শহরে প্রবেশপথের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। ময়লা আবর্জনায় এলাকার বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয় পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। 1827 সালে প্রতিষ্ঠিত প্রায় 30 বর্গ কিলোমিটারের টাঙ্গাইল পৌরসভায় 2 লাখেরও বেশি মানুষের বসতি। দীর্ঘদিনেও এখানে গড়ে তোলা হয়নি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। এতে শহরের প্রবেশদ্বার রাবনা বাইপাসের পাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার বিশাল ভাগাড়। ময়লা আবর্জনার দুর্গন্ধের দুর্ভোগে টাঙ্গাইলের 6 উপজেলা সহ
হাজারো পথচারী। এখান থেকে আমাদের প্রতিনিয়ত চলাফেরা করতে হয়, এখানে এত দুর্গন্ধ, এখান থেকে দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাবে। এখানকার পরিবেশ এত খারাপ, যাইতে গন্ধ লাগে, নাক ধরে যেতে লাগে, যেটা খোলা ফাটানোর কষ্ট, যাইতে একবার মারাত্মক গন্ধ। কোন দুর্গন্ধ, নাক চেপে যাইতে যাতায়াত করা লাগে, যাত্রীরা অনেক সময় এই দিকে যাওয়ার সময় অস্থির জায়গায় আপনার বমি করে অনেক মহিলা মানুষ। দুর্গন্ধের কারণে এখানে আমরা চলাফেরা করতে পারি না। ওনাদের ভ্যান আছে, যে ভ্যানগুলা বাসা বাড়ির ময়লাগুনা নিয়ে আসে, তারাও এখানেই ফালাইয়া যায়। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কিডনি বিকল হওয়া সহ ক্যান্সারের মতন জটিল রোগ। আবর্জনার স্তূপ থেকে বিভিন্ন গন্ধ ছড়াচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন অ্যালার্জি জাতীয় সাবস্টেন্স বাতাসে ছড়িয়ে পড়ছে, যার কারণে মানুষের অ্যালার্জিজনিত রোগ বেড়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। পরিবেশ বিপর্যয় রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণের তাগিদ পরিবেশবাদীদের। টাঙ্গাইল শহরের সব ময়লা আবর্জনা এসে খোলা জায়গায় ফেলা হচ্ছে, এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, প্রকৃতির উপর পড়ছে বিপর্যয়। এখানকার দুর্গন্ধে আশপাশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জনবসতি থেকে ময়লার ভাগা সরাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। টাঙ্গাইল থেকে মুস্তিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে খেলার খবর।